হ্যালো বন্ধুরা, আমি মারুফা। আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2014 সালে রিলিজ হওয়া সিনেমা মেলিফিসেন্ট। তো আর দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করি। Then come out. গল্পের শুরু হয় 10 থেকে 12 বছরের মেলিফিসেন্টকে দেখিয়ে। সে একটা পরী, অদ্ভুত সুন্দর দেখতে। এই মেয়েটির বড় বড় দুটি পাখা ও মাথায় শিং আছে। মেলিফিসেন্ট এই বিশাল জাদুর জঙ্গলে পরীদের রাজকন্যা। সে কোনোদিন এই জঙ্গলের বাইরের জগৎ দেখেনি, কিন্তু তারপরেও সেই জঙ্গলকে অনেক ভালোবাসে। এই জঙ্গলের মানুষ বাদে সব ক্রিয়েচার বাস করত। বড় বড় অদ্ভুত সব ক্রিয়েচারের বাস এই জঙ্গলে। বড়ই অদ্ভুত দেখতে তারা। একদিন মেলিফিসেন্ট তার জঙ্গলে একটা ছোট ছেলেকে দেখতে পায়। মেলিফিসেন্ট তাকে জিজ্ঞেস করে, কে তুমি আর এখানে কি করছো? ছেলেটি মেলিফিসেন্টকে বলে, আমি তোমার পাশের কিংডমে থাকি আর এখানে জাদুর পাথর নিতে এসেছি। মেলিফিসেন্ট তার কাছ থেকে সেই পাথরটা নিয়ে নদীতে ফেলে দেয়। এরপরে সে ছেলেটিকে তার বাসায় ছেড়ে দিতে যায়। ছেলেটি মেলিফিসেন্টের বন্ধু হতে চাইলে মেলিফিসেন্ট ছেলেটিকে বলে, এটা জাদুর জঙ্গল আর তোমার এখানে আসা একেবারেই উচিত না। এরপরে তারা একজন আরেকজনের সাথে হাত মিলায়। মেলিফিসেন্ট স্টেফেনের সাথে হাত মিলাতেই তার হাত পুড়ে যায়, কেননা পরীরা কখনোই লোহা স্পর্শ করতে পারে না। স্টেফেন মেলিফিসেন্টের হাত পুড়ে গেছে বলে সে তার আংটি খুলে দূরে ছুড়ে দেয়, যা দেখে মেলিফিসেন্ট তার উপরে ইমপ্রেস হয়ে যায়। আর দেখতে দেখতে তারা একজন আরেকজনের কাছাকাছি চলে আসে। এভাবে তারা দুজন 16তম জন্মদিন পালন করে। স্টেফেন মেলিফিসেন্টকে বলে, আমি কয়েকদিনের জন্য কিংডমে যাচ্ছি আর খুব দ্রুতই ফিরে এসে তোমাকে বিয়ে করব। সময় যেতে থাকে আর এভাবেই আরো 10 বছর কেটে যায়, কিন্তু এখন পর্যন্ত স্টেফেন ফিরে আসেনি। বর্তমানে মেলিফিসেন্টের বয়স 26 বছর। একদিন মেলিফিসেন্ট দেখে পাশের কিংডমের রাজা তার সৈন্য নিয়ে তার জাদুর জঙ্গল দখল করতে আসছে। যেহেতু মেলিফিসেন্ট এই জাদুর জঙ্গলের রানী ছিল, তাই সে খুব ভালো করেই জানতো যে এই জঙ্গলকে কিভাবে রক্ষা করতে হবে। সে সেই লোভী রাজার কাছে আসে এবং বলে, তোমরা এখান থেকে এক্ষুনি চলে যাও। কিন্তু রাজা তার হুমকি অমান্য করে সৈন্যদলকে নিয়ে সামনে অগ্রসর হতে থাকে। ঠিক তখনই মেলিফিসেন্টের তার অদ্ভুত ক্রিয়েচার বাহিনী রাজার সৈন্যবাহিনীর উপরে আক্রমণ করে, যার ফলে রাজার সৈন্যবাহিনী মেলিফিসেন্টের ক্রিয়েচার বাহিনীর কাছে খুব শোচনীয়ভাবে হেরে যায়। এরপরে রাজা তার কিংডমে ফেরত এসে পুরো রাজ্যে ঘোষণা দেয়, যে মেলিফিসেন্টকে মেরে আমার কাছে আনতে পারবে তার সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব, আর সাথে এই কিংডমের রাজাও সে হবে। কিংডমের লোভে স্টেফেন আবারও মেলিফিসেন্টের কাছে ফেরত আসে এবং তাকে কথার জালে ফাঁসিয়ে ঘুমের ওষুধ খাইয়ে দেয়, যার ফলে মেলিফিসেন্ট গভীর ঘুমে ঘুমিয়ে পড়ে। মেলিফিসেন্ট যখন ঘুমিয়ে যায় তখন স্টেফেন একটা ছুরি বের করে তার পাখা কেটে ফেলে। পরের দিন যখন মেলিফিসেন্টের জ্ঞান ফিরে আসে তখন দেখে তার পালকগুলো নেই আর পিঠে গভীর ক্ষত। এটা দেখে তার বিশ্বাসই হচ্ছিল না যে তার কাছের মানুষই তাকে ধোঁকা দিয়েছে। সে চিৎকার করে কান্না করতে থাকে। মেলিফিসেন্ট কান্নায় ভেঙে পড়ে। সে চিন্তাও করতে পারছিল না যে তার প্রিয় স্টেফেন তার সাথে এমনটি করতে পারে। অন্যদিকে স্টেফেন মেলিফিসেন্টের ডানা কেটে রাজার কাছে আসে। রাজা মেলিফিসেন্টের ডানা দেখে অনেক খুশি হয় এবং ধুমধামের সহিত স্টেফেনের সাথে তার মেয়ের বিয়ে দিয়ে দেয়। কিংডমে রাজার মুকুটও পরিয়ে দেয়। অন্যদিকে আমরা মেলিফিসেন্টকে দেখতে পাই যে তার ডানা ছাড়া খুব দুর্বল হয়ে গেছে। সে তার ডানা ছাড়া উঠতেও পারে না। তার শক্তি অনেক কমে গেছে, কিন্তু তারপরেও সে জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। ঠিক তখন সে লক্ষ্য করে যে এক শিকারীর জালে একটা কাক আটকা পড়েছে এবং সেই শিকারী কাকটাকে মারতে চায়, যা মেলিফিসেন্টের একেবারেই সহ্য হয় না। সে তখনই সেই কাকটাকে তার জাদুর সাহায্যে একটা মানুষ বানিয়ে দেয়, যা দেখে শিকারী সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায়। এরপরে কাকটা মেলিফিসেন্টের কাছে এসে বলে, তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু তুমি আমাকে কাক থেকে মানুষ বানালে কিসের জন্য? জবাবে মেলিফিসেন্ট বলে, তোমাকে এই অবস্থায় দেখে আমার খুব মায়া লাগছিল, তাই আমি মানুষ বানিয়ে দিয়েছি। কাকটা মেলিফিসেন্টকে বলে, তুমি আমার জীবন বাঁচিয়েছো, তাই আজ থেকে আমি তোমার গোলাম। এরপর সেই কাকটা মেলিফিসেন্টের হয়ে সেই কিংডম থেকে স্টেফেনের ইনফরমেশন এনে দিত। এখানে মেলিফিসেন্ট জানতে পারে যে স্টেফেন শুধুমাত্র রাজা হওয়ার জন্য তাকে ধোঁকা দিয়েছে। তাই মেলিফিসেন্ট মানুষকে চরমভাবে ঘৃণা করতে শুরু করে। মানুষের প্রতি ট্রাস্ট একেবারেই শেষ হয়ে যায় তার। অন্যদিকে স্টেফেন এবং রাজকন্যার বিয়ে হয় এবং কিছু বছর পরে স্টেফেনের স্ত্রীর একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়, যার ফলে কিংডমের সবাই সেলিব্রেট করে। কেউ জানে না এখানে কে কে আসছে এবং কত দূর থেকে আসছে, আর এটার সুযোগ মেলিফিসেন্ট নেয়। মেলিফিসেন্ট তার প্রতিশোধ নিতে রাজা স্টেফেনের দরবারে এসে উপস্থিত হয়। মেলিফিসেন্ট রাজকন্যাকে আশীর্বাদ দিতে দিতে বলে, বড় হয়ে তুমি অনন্ত সুন্দরী হবে, তবে 16তম জন্মদিনে তোমার আঙ্গুলে একটা সুই ফুটবে, যার ফলে তুমি মৃত্যুর কোলে ঢলে পড়বে। মূলত স্টেফেনের ধোঁকার বদলা নিতেই মেলিফিসেন্ট বাচ্চাটিকে অভিশাপ দেয়। মেলিফিসেন্টের অভিশাপ শুনে স্টেফেন তার সামনে নত হয়ে বলে, তুমি আমার বদলা আমার মেয়ের উপরে কেন নিচ্ছ? তুমি আমার মেয়ের উপরে রহম করো। কিন্তু মেলিফিসেন্ট তার কোনো কথা শুনে না আর বলে, আমিও একটা মেয়ে ছিলাম, তোমার মনে আছে তুমি আমার সাথে কি করেছিলে? মেলিফিসেন্টের মনে এখনো কিছু দয়া বাকি ছিল, তাই সে বলে, যদি তোমার মেয়ে তার 16তম জন্মদিনে তার সত্যিকারের ভালোবাসাকে খুঁজে পায় তাহলে সে এই অভিশাপ থেকে মুক্তি পাবে। আর এটা বলে মেলিফিসেন্ট দরবার থেকে চলে যায়। মেলিফিসেন্টের অভিশাপ স্টেফেন ভয় পেয়ে যায় আর 3টা পরীকে দরবারে ডেকে আনে। সে পরীদের আদেশ দেয়, তোমরা রাজকন্যাকে নিয়ে দূরে কোথাও চলে যাও, আর 16 বছরের একদিন আগেও তাকে এখানে আনার কোনো দরকার নেই। এরপর সে জঙ্গল আক্রমণ করার জন্য
যায়, কিন্তু সেটা সে করতে পারে না কারণ মেলিফিসেন্ট জঙ্গলের চারপাশে ম্যাজিক্যাল বাউন্ডারি দিয়ে রেখেছে, তাই কোনো মানুষ জঙ্গলের ভেতরে ঢুকতে পারে না। অন্যদিকে আমরা দেখি পরীরা রাজকন্যা অরোরাকে নিয়ে জঙ্গলে একটা বাসায় আসে। মেলিফিসেন্ট ও রাজকন্যার খোঁজ পেয়ে প্রতিশোধ নিতে সেখানে এসে রাজকন্যাকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু রাজকন্যা তাকে দেখে হাসতে শুরু করে, যার ফলে মেলিফিসেন্ট রাজকন্যার প্রতি দুর্বল হয়ে যায়, কারণ মেলিফিসেন্ট আসলে একজন অনেক ভালো পরী। সেই 3 পরী যাদেরকে রাজা অরোরাকে দেখাশোনা করার দায়িত্ব দিয়েছিল তারা অনেক কেয়ারলেস ছিল। বেশিরভাগ সময় মেলিফিসেন্ট রাজকুমারী অরোরার জীবন বাঁচাতো, কখনো পাহাড় থেকে পড়ে যাওয়া থেকে তো কখনো গাছ থেকে পড়ে যাওয়া থেকে বাঁচাতো। দেখতে দেখতে রাজকন্যা 15 বছরের হয়ে যায়, অর্থাৎ তার অভিশাপ পূর্ণ হতে আর মাত্র 1 বছর বাকি আছে। সেই 3 পরী রাজকন্যা অরোরাকে যে জায়গায় এনে রেখেছে সেটা একটা বাউন্ডারির ভেতরে, আর এর আশেপাশে অনেক বড় বড় কাঠ দিয়ে ঘেরা ছিল। রাজকন্যা অরোরা কখনো এর বাইরের দুনিয়া দেখেনি, তাই তার অনেক কিউরিসিটি হয় যে সে এর বাইরে আসলে কি আছে সেটা দেখতে চায়। তখন অরোরা সেখানে যায় আর অনুভব করে যে এখানে কেউ একজন আছে। তখন সে চিৎকার করে বলে, যদি কেউ এখানে থেকে থাকো তাহলে আমার সামনে আসো, আমার অনেকগুলো প্রশ্ন করার আছে। আসলে এখানে মেলিফিসেন্ট ছিল আর সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাই রাজকুমারী অরোরার সামনে চলে আসে। রাজকুমারী অরোরা তাকে দেখে চিৎকার করে বলে, তুমি তো সেই যে ছোটবেলা থেকে আমার দেখাশোনা করো, কিন্তু কখনোই আমার সামনে আসো না। কেন তুমি আমার সামনে আসো না? তুমি তো আমার গডমাদার, আমি তোমাকে খুব ভালো মতো চিনি, তোমার সাথে যে কাকটা থাকে তাকে আমার খুব ভালো লাগে। মেলিফিসেন্ট এই ধরনের ব্যবহার একেবারেই আশা করেনি, তাই সেও মনে মনে অনেক খুশি হয়। আপনাদের তো আগেই বলেছি যে মেলিফিসেন্ট আসলে অনেক ভালো একটা পরী। সে রাজকুমারী অরোরাকে অনেক ভালোবাসে, তাই সে চায় না যে অভিশাপ সে অরোরাকে দিয়েছিল সেটা কখনোই তার গায়ে লাগুক। এর মধ্যে মেলিফিসেন্ট ও রাজকন্যার মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারা দুজন মা মেয়ের মতো একসাথে থাকতো, কথা বলতো ও খেলতো। এক রাতে যখন রাজকন্যা ঘুমিয়েছিল তখন মেলিফিসেন্ট পুরো পাওয়ার দিয়ে তার অভিশাপ ফেরানোর চেষ্টা করে, কিন্তু সে তার অভিশাপ ফেরত নিতে পারে না, কারণ এই অভিশাপটা সে অনেক আগে দিয়েছিল। স্পেশালি তখন যখন এই অভিশাপ পূরণ হওয়ার আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে, তখন এটা কখনোই ফেরানো সম্ভব নয়। এই ব্যাপারটা নিয়ে মেলিফিসেন্ট অনেক চিন্তিত ছিল, কারণ অরোরার 16তম জন্মদিন পূরণ হতে আর কিছু দিনের বাকি রয়েছে, তাই সে প্রার্থনা করে যাতে করে খুব দ্রুত সে তার সত্যিকারের ভালোবাসাকে খুঁজে পায়। এর ফলে শুধুমাত্র এই অভিশাপ থেকে সে মুক্তি পাবে। পরের দিন সকালে মেলিফিসেন্ট রাজকন্যা অরোরা জঙ্গলের ভেতরে হাঁটছিল। তখন রাজকন্যা অরোরা মেলিফিসেন্টকে জিজ্ঞেস করে, তোমার ডানাগুলো কোথায়? সব পরীর ডানা থাকে কিন্তু তোমারটা তো নেই। তখন মেলিফিসেন্ট বলে, আমারও অনেক সুন্দর ডানা ছিল, কিন্তু একজন মানুষ আমাকে ধোঁকা দিয়ে সেই ডানাগুলো কেটে নিয়ে গেছে। আমি সেই ডানাগুলোর সাথে অনেক খুশি ছিলাম, আমি আকাশে অনেক উঁচুতে উড়ে বেড়াতাম, আমি ডানাগুলোকে অনেক ভালোবাসতাম। এসব বলতে বলতে মেলিফিসেন্ট প্রায় কেঁদেই ফেলেছিল। তখন রাজকুমারী অরোরা তাকে থামায় আর বলে, আমার কালকে 16তম জন্মদিন, আর আমি সেই 3 পরীর কাছ থেকে পারমিশন নিয়ে তোমার কাছে এসে থাকতে শুরু করব। তুমি মোটেও একা নও, আমি তোমার সাথে আছি। কিন্তু মেলিফিসেন্ট জানে এটা কোনোভাবেই সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত রাজকুমারী অরোরা তার সত্যিকারের ভালোবাসা না পাবে ততক্ষণ পর্যন্ত তার অভিশাপ কখনোই কাটা যাবে না, আর এক রাতের মধ্যে সেটা কোনোভাবেই সম্ভব নয়। রাজকুমারী অরোরা যখন তার বাসায় ফিরে যাচ্ছিল তখন রাস্তায় তার সাথে একটা ছেলের দেখা হয়, আর এই ছেলেটা অনেক হ্যান্ডসাম ছিল। এরা দুজন যখন একজন আরেকজনের সাথে দেখা করে তখন দুজনে একে অপরের প্রেমে পড়ে যায়। এরপরে রাজকুমারী অরোরা যখন তার বাসায় ফিরে আসে তখন সে 3 জন পরীকে বলে, আমি এই বাসা থেকে চলে যেতে চাই আর দূর ওই জঙ্গলে মেলিফিসেন্টের সাথে থাকতে চাই। তখন এই পরীরা মনে করে যে হয়তো রাজকুমারী অরোরা জানতে পেরে গেছে যে সে আসলে এই রাজ্যের রাজকুমারী আর তার বাবা মা এখনো বেঁচে আছে, তাই এই 3 জন পরী তাকে সব সত্যি কথা বলে দেয়, আর সাথে এটাও বলে যে তার সাথে কি হয়েছে এবং একজন দুষ্টু পরী তার জীবন নিতে চায়, আর এই পরীটা আর কেউ নয় বরং মেলিফিসেন্ট নিজে। এটা শুনে রাজকুমারী অরোরা নিজের কানকে বিশ্বাস করতে পারে না। সে মন খারাপ করে মেলিফিসেন্টের কাছে আসে। সে তাকে জিজ্ঞেস করে, আমি যা শুনেছি তা কি সত্যি? তখন মেলিফিসেন্ট তাকে বলে, হ্যাঁ, আমি তোমাকে অভিশাপ দিয়েছিলাম, কিন্তু এখন আমার মন বদলে গেছে। আমি শুধু তোমার বাবার জন্য এসব করেছিলাম। অনেক বছর আগে আমার অনেক সুন্দর সুন্দর ডানা ছিল, কিন্তু তোমার বাবা আমার সাথে বেইমানি করে সেই ডানাগুলোকে কেটে নিয়ে গেছে। তাই তুমি যখন ছোট ছিলে তখন আমি রেগে গিয়ে তোমাকে অভিশাপ দেই। আমি চাই না তুমি মারা যাও। যা শুনে রাজকন্যার অনেক মন খারাপ হয় এবং সে দৌড়ে তার বাবা স্টেফেনের কাছে চলে আসে, কিন্তু রাজা রাজকন্যাকে দেখে অনেক রেগে যায়, কারণ সে তার 16তম জন্মদিনের একদিন আগেই প্রাসাদে চলে এসেছে। রাজা সেই 3 পরীর উপরে অনেক রেগে যায়। সে পরীদের বলে, আমি তোমাদের বারবার করে বলেছিলাম যে রাজকুমারী অরোরার 16তম জন্মদিনের একদিন পরে তাকে প্রাসাদে নিয়ে আসবে। রাজা তার সৈন্যদের হুকুম করে বলে যে একে আবারও ফিরিয়ে দিয়ে এসো, আর ততক্ষণে তাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখো, সে ঘরে যাতে কোনো কিছুই না থাকে। এরপরে রাজা মেলিফিসেন্টের অভিশাপের হাত থেকে রক্ষা করার জন্য রাজকন্যাকে একটা ঘরে বন্দি করে রাখে, কিন্তু রাজার শত চেষ্টা করার পরেও রাজকুমারী অরোরাকে রক্ষা করতে পারে না। রাজকুমারী অরোরা নিজে নিজে হেঁটে সেই স্পিনিং হুইলের কাছে চলে আসে। সে নিজে থেকে হেঁটে সেই স্পিনিং হুইলের কাছে এসে তার গায়ে লাগানো সুইয়ের উপরে আঙ্গুল ছোঁয়, যে জন্য সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। সুইটা টাচ করার সাথে সাথে রাজকন্যা গভীর ঘুমে তলিয়ে যায়। এসব দেখে রাজা অনেক টেনশনে পড়ে যায়, কারণ তার মেয়ে এখন
এখন গভীর ঘুমে তলিয়ে গেছে। সে আর কখনোই ঘুম থেকে জাগবে না। এখন সে সেই অভিশাপ থেকে তখনই মুক্তি পাবে যখন সে তার সত্যিকারের ভালোবাসার সান্নিধ্য পাবে। আর এসব দেখে রাজা ভেঙে পড়ে। অন্যদিকে মেলিফিসেন্ট অনেক কষ্ট পাচ্ছিল, তাই সে সেই ছেলেটার সাথে দেখা করে যে কিছুদিন আগে রাজকন্যার সাথে দেখা করেছিল। মেলিফিসেন্টের মনে হচ্ছিল যে এই ছেলেটা হয়তো রাজকন্যার সত্যিকারের ভালোবাসা, তাই সে তাকে হিপনোটাইজ করে প্রিন্সেসের কাছে নিয়ে আসে। এখানে সেই তিনজন পরী রাজকুমারী অরোরার দেখাশোনা করছিল। এরা তিনজন রাজাকে বলে, আপনি রাজকুমারী অরোরার বাবা, আপনি রাজকুমারীর কপালে একটা কিস করুন, হতে পারে এতে সে জেগে যাবে, হয়তো আপনি তার সত্যিকারের ভালোবাসা। তখন রাজা স্টিফেন বলে, আমি কখনো কারো সত্যিকারের ভালোবাসা হতে পারি না, আমি মেলিফিসেন্টকে ধোঁকা দিয়েছি, সেজন্য এখন এত সবকিছু হচ্ছে। তখন মেলিফিসেন্ট সেই ছেলেটাকে এখানে নিয়ে আসে আর সে রাজকুমারী অরোরাকে জাগানোর অনেক চেষ্টা করে, কিন্তু এই ছেলেটা রাজকন্যার সত্যিকারের ভালোবাসা ছিল না। এসব দেখে মেলিফিসেন্ট কান্না করতে শুরু করে আর বলে, আমি তোমাকে অনেক মিস করছি, তোমার হাসি আমার সারা জীবন মনে থাকবে। এটা বলে মেলিফিসেন্ট রাজকন্যার মাথায় কিস করে আর এখান থেকে চলে যেতে থাকে। তখন পেছন থেকে মেলিফিসেন্ট রাজকন্যার গলার সুর শুনতে পায়। সে গডমাদার বলে ডাকে, অর্থাৎ রাজকন্যার সত্যিকারের ভালোবাসা হলো মেলিফিসেন্ট নিজে। রাজকন্যা মেলিফিসেন্টকে বলে, আমি তোমার সাথে জঙ্গলে থাকতে চাই, তাই মেলিফিসেন্ট তাকে সাথে করে নিয়ে যেতে চায়। তখন স্টেফেনের সৈন্যরা তার উপর একটা লোহার জাল ফেলে দেয়, লোহা পরীদের জ্বালিয়ে দেয়। মেলিফিসেন্ট অনেক চেষ্টা করে, কিন্তু সে এই জালের ভেতর থেকে বের হতে পারে না। সে অনেক অসহায় হয়ে পড়ে। তখন সে তার কাকটাকে ড্রাগন বানিয়ে দেয়। তখন সেখানে মেলিফিসেন্টের বন্ধু ড্রাগনের রূপে আসে আর চারদিকে আগুন ছড়াতে ছড়াতে মেলিফিসেন্টকে মুক্ত করে দেয়। মেলিফিসেন্টকে মুক্ত হতে দেখে সেখানে স্টেফেন চলে আসে এবং সে তার সৈন্যদের সাহায্যে মেলিফিসেন্টকে চারদিক থেকে ঘিরে ফেলে। এসব দেখে মেলিফিসেন্ট ভয় পেয়ে যায়, কারণ তারা সবাই লোহার পোশাক পরেছিল। সে বুঝতে পারে যে তার এখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব ব্যাপার। অন্যদিকে রাজকন্যা মেলিফিসেন্টের ডানাগুলোকে খুঁজে পায়, যেগুলো তার বাবা বিশ্বাসঘাতকতা করে কেটে এনেছিল। এই ডানাগুলো অনেক জোরে জোরে মুভ করছিল, তাই প্রিন্সেস কোনো কিছু চিন্তা ভাবনা না করে সেই ডানাগুলোকে মুক্ত করে দেয় আর সেই ডানাগুলো অটোমেটিক্যালি উড়ে এসে মেলিফিসেন্টের গায়ের মধ্যে আটকে যায়। এর ফলে সে তার পাখার সাহায্যে আগের মতো উঠতে পারে, কিন্তু স্টেফেন তাকে শিকলের সাহায্যে বেঁধে রেখেছিল, তাই সে স্টিফেনকে সাথে করে নিয়ে উঠতে শুরু করে। কিন্তু সে এখনো স্টিফেনকে ভালোবাসে, তাই সে তাকে নিচে না ফেলে দিয়ে আবারও মহলে রেখে আসে। কিন্তু স্টিফেন সুযোগ বুঝে মেলিফিসেন্টের উপরে আক্রমণ করে আর তার ডানাগুলোকে আঁকড়ে ধরে। এজন্য দুজনে মহল থেকে নিচে পড়ে যেতে শুরু করে। যখন এরা মাটির সাথে ধাক্কা খেতে যাবে, তখন মেলিফিসেন্ট তার ডানা প্রসারিত করে এবং এখান থেকে উড়ে যায়, কিন্তু রাজা নিচে পড়েই মারা যায়। যদিও মেলিফিসেন্ট এখনো কষ্ট হচ্ছিল, কারণ সে এখনো রাজাকে ভালোবাসে। পরের দিন সকালে আমরা দেখি যে মেলিফিসেন্ট সেই সকল বাউন্ডারিকে সরিয়ে দিয়েছে যেটা সে জঙ্গলের আশেপাশে বানিয়েছিল। এই জঙ্গলে আবারও ফুল ফুটতে শুরু করেছে। তখন এখানে মেলিফিসেন্ট চলে আসে এবং সে রাজকন্যাকে সেই জঙ্গলের রানী বানিয়ে দেয়, যেটা রাজকুমারের অনেক প্রিয় ছিল। এখানে থাকা সবাই অনেক খুশি ছিল আর এর সাথে মেলিফিসেন্ট পার্ট 1 এখানেই শেষ হয়ে যায়। সিনেমার শুরুতে আমরা দেখি যে কিছু মানুষ জঙ্গলে আসে আর তারা এখানে এসে ম্যাজিক্যাল ক্রিয়েচার চুরি করতে থাকে। তখন সেখানে মেলিফিসেন্ট চলে আসে এবং তাদের মাঝে দুজন মানুষকে ধরে ফেলে, কিন্তু এদের মাঝে একজন ক্রিয়েচার চুরি করে জঙ্গলের গভীরে পালিয়ে যায়, যেখানে সে অনেকগুলো ম্যাজিক্যাল ফ্লাওয়ার দেখতে পায়। এরপরে এই লোকটা ছুটে কিংডমে চলে আসে। যখন সে দরজাটা খোলার চেষ্টা করে, তখন দরজার ভেতর থেকে কারো হাত বের হয়ে আসে আর সে এই লোকটার কাছ থেকে ক্রিয়েচারটা চায় আর লোকটা তাকে ক্রিয়েচারটা দিয়ে দেয়। এই লোকটার কাপড়ে সেই ম্যাজিক্যাল ফ্লাওয়ার লেগেছিল আর মহলের ভেতরে থাকা লোকটা সেই ফ্লাওয়ারটাও নিয়ে নেয় এবং এই দুই জিনিসের বিনিময়ে সেই লোকটাকে কিছু টাকা দেয়। পরের দিন সকালে রাজকুমারী জানতে পারে যে তাদের জঙ্গল থেকে কিছু ক্রিয়েচার হারিয়ে গেছে। যখন সে ক্রিয়েচার খোঁজার জন্য যায়, তখন সে সেই ছেলেটাকে দেখতে পায় যে তাকে এর আগে ঘুম থেকে জাগানোর জন্য এসেছিল। আসলে এই ছেলেটা একটা প্রিন্স আর সে অনেক আগে থেকে রাজকুমারী অরোরাকে পছন্দ করত, তাই সে কোনো কিছু চিন্তা না করে রাজকুমারীকে প্রপোজ করে। এটা দেখে রাজকুমারী অনেক খুশি হয়, কারণ সেও ফিলিপকে পছন্দ করত। পরের সিনে আমরা দেখি যে প্রিন্স ফিলিপ তার বাবা মাকে জানায় যে সে একটা মেয়েকে ভালোবাসে যাকে সে বিয়ে করতে চায়। এটা শুনে তার বাবা অনেক খুশি হয়, কিন্তু তার মা একেবারেই খুশি হয় না। তারপরেও সে তার ছেলের মন রক্ষা করার জন্য রাজকুমারীকে ডিনারের জন্য ইনভাইট করতে বলে। এদিকে মেলিফিসেন্টেরও এটা একেবারেই ভালো লাগে না। সে রাজকুমারীকে বলে, সত্যিকারের ভালোবাসা বলে দুনিয়ায় কিছু নেই, ছেলেরা সব সময় ধোঁকা দেয়। কিন্তু প্রিন্সেস তার কোনো কথা শুনে না আর এখান থেকে চলে যায়। তাই অনিচ্ছা সত্ত্বেও মেলিফিসেন্টকে রাজকুমারীর ডিনারে যাওয়ার ব্যাপারটা মেনে নিতে হয়। অন্যদিকে প্রিন্স ফিলিপের মা ডিনারের দিনে রাগান্বিত হয়ে একটা সিক্রেট রুমে আসে, যেখানে সে একটা অদ্ভুত দেখতে লোককে গিয়ে বলে, দ্রুত তুমি তোমার কাজ শেষ করো, আমাদের কাছে অনেক কম সময় আছে। এখানে আমরা সেই সুইটাকেও দেখতে পাই, যেটা ছোঁয়ার সাথে সাথে রাজকুমারী গভীর ঘুমে তলিয়ে গিয়েছিল। এছাড়াও আমরা এখানে সে চুরি করে আনা ম্যাজিক্যাল ক্রিয়েচার এবং ম্যাজিক্যাল ফ্লাওয়ারটাকেও দেখতে পাই। পরের দিন প্রিন্সেস এবং মেলিফিসেন্ট ডিনারে যাওয়ার জন্য রেডি হয়। যখনই কিংডমের লোকেরা মেলিফিসেন্টকে দেখে, তখন অনেক ভয় পেয়ে যায়। তারা তাদের অস্ত্র বের করে, যদিও মেলিফিসেন্ট হাসতে হাসতে প্রাসাদের ভিতরে ঢুকে যায়। ডিনার করার সময় রানী বারবার মেলিফিসেন্টকে তার অতীত মনে
মনে করিয়ে দিতে থাকে, যেটা তার একেবারেই ভালো লাগে না। রানী মেলিফিসেন্টকে রাগানোর জন্য অদ্ভুত রকমের সব কথা বলতে শুরু করে। রানী বলে, তুমি তো সেই ডাইনি যে রাজকুমারীকে অভিশাপ দিয়েছিলে, যার জন্য রাজকুমারী গভীর ঘুমে তলিয়ে গিয়েছিল। এসব শুনে রাজা তার রানীকে বলে, চুপ করো, তুমি এসব কি কথা বলছো? রানী রাজার একটা কথাও শোনে না, আর সে মেলিফিসেন্টকে বলতেই থাকে। এসব কথা শুনে মেলিফিসেন্টের অনেক রাগ হয়, আর সে তার ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করতে শুরু করে, যার ফলে সেখানে থাকা সবাই দূরে ছিটকে পড়ে। এসব কিছু দেখে রানী ভয় পেয়ে রাজার পেছনে লুকিয়ে পড়ে, আর তখন রাজা নিচে পড়ে যায়। রানী চিৎকার করে মেলিফিসেন্টকে বলে, তুমি রাজাকে অভিশাপ দিয়েছো, সেজন্য সে গভীর ঘুমে তলিয়ে গেছে। সবকিছু দেখে রাজকুমারী অরোরা মেলিফিসেন্টকে বলে, তুমি কেন সবসময় সবাইকে রেগে গিয়ে অভিশাপ দিয়ে বেড়াও? মেলিফিসেন্ট তাকে বলে, আমি রাজাকে কোনো অভিশাপ দেইনি। তারপরেও রাজকুমারী মেলিফিসেন্টের কথা বিশ্বাস করে না, আর তখন রাজ্যের অন্যরা মেলিফিসেন্টের উপরে আক্রমণ করার জন্য সেখানে চলে আসে। মেলিফিসেন্ট রাজকুমারীকে জিজ্ঞেস করে, তুমি কি আমার সাথে যাবে? কিন্তু রাজকুমারী অরোরা তার সাথে যেতে রাজি হয় না। যখন মেলিফিসেন্ট এখান থেকে চলে যাচ্ছিল, তখন একটা মেয়ে এখানে এসে লোহার গুলি দিয়ে তার উপরে আক্রমণ করে, যে জন্য মেলিফিসেন্ট পানিতে পড়ে যায়। অন্যদিকে রাজা অজ্ঞান হয়ে তার ঘরেই ছিল। তখন প্রিন্স ফিলিপ তার মাকে বলে, তুমি বাবার কপালে কিস করো, হয়তো তুমি বাবার সত্যিকারের ভালোবাসা। কিন্তু রানী তার ছেলের কথা শুনে না, কারণ সে কখনোই রাজাকে ভালোবাসেনি। আসলে রানী একজন লোভী মহিলা। রাজকুমারী রেগে গিয়ে জঙ্গলে ফিরে আসে, যাতে করে সে মেলিফিসেন্টকে তার অভিশাপ ফিরিয়ে নেওয়ার জন্য রাজি করতে পারে। এখানে আসার পরে সে জানতে পারে যে মেলিফিসেন্ট এখানে কখনোই ফিরে আসেনি। অন্যদিকে আমরা দেখি যে সেই মেয়েটা পানির উপরে নজর রাখছিল যে কখন মেলিফিসেন্ট পানি থেকে বের হয়ে আসে, কিন্তু তখন সেখানে একটা ক্রিয়েচার এসে মেলিফিসেন্টকে তার সাথে নিয়ে যায়, আর মেয়েটা ছুটে এসে রানীকে সেটা জানায়। এদিকে রাজকুমারী যখন প্রাসাদে ফিরে আসছিল, তখন জঙ্গলের একটা ক্রিয়েচার লুকিয়ে তার সাথে চলে আসে। এই ক্রিয়েচারটা সেখানে চলে আসে যেখানে আগে থেকে অনেকগুলো ক্রিয়েচার টেনে বন্দি করে রাখা হয়েছিল, আর সেই অদ্ভুত দেখতে লোকটা এই ক্রিয়েচারটাকেও বন্দি করে ফেলে। রানী রাতে ঘোষণা দেয় যে আগামী 3 দিনের মধ্যে রাজকুমারী এবং ফিলিপের বিয়ে হবে, আর সে সবার সাথে বন্ধুত্ব করার জন্য জঙ্গলের সবগুলো ম্যাজিক্যাল ক্রিয়েচারকে তাদের বিয়েতে আমন্ত্রণ জানায়। কিন্তু এটা তো রানীর একটা প্ল্যান ছিল, যাতে করে সে জঙ্গলের সব ক্রিয়েচারদের মেরে ফেলতে পারে এবং এই জঙ্গলটা দখল করে নিতে পারে। অন্যদিকে মেলিফিসেন্টের জ্ঞান ফিরে আসে, আর সে তার আশেপাশে তার মতো দেখতে আরো অনেকগুলো পরীকে দেখতে পায়, আর এদের মধ্যে একজন মেলিফিসেন্টকে বলে যে কোনো এক সময় এখানে অনেক পরীরা থাকতো, কিন্তু মানুষেরা তাদের মেরে ফেলেছে। এই লোকটা মেলিফিসেন্টকে বলে, তুমি এখন পর্যন্ত একমাত্র ভালো পরী এখানে বেঁচে আছো। সে আরো বলে যে তুমি খুব দ্রুত এমন একটা স্টেজে আসবে যেখানে তুমি পৃথিবীর সব থেকে শক্তিশালী পরী হয়ে যাবে, কিন্তু সেই স্টেজে তুমি এখন পর্যন্ত আসতে পারোনি, কারণ তুমি এখন পর্যন্ত রাজকুমারী অরোরাকে ক্ষমা করোনি। তুমি সারা জীবন তাকে মন থেকে ভালোবেসেছো, কিন্তু তাকে ক্ষমা করোনি। তুমি যখনই তাকে ক্ষমা করে দিবে, তখন তুমি এখানকার সব থেকে শক্তিশালী পরী হয়ে যাবে। কিন্তু মেলিফিসেন্ট তাকে বাধা দেয় আর বলে, আমি সারা জীবন রাজকুমারীকে ভালোবেসেছি, কিন্তু তার বদলে সে আমাকে ধোঁকা দিয়েছে। তখন সেখানে বড়া আসে আর বলে, ফিলিপ এবং রাজকুমারী অরোরার বিয়ে হচ্ছে, আর এটাই সঠিক সুযোগ তাদের উপরে আক্রমণ করার। এদিকে এই অদ্ভুত দেখতে লোকটা সেই ফুলটা দিয়ে একটা ম্যাজিক্যাল পাউডার বানায়, যেটার সাহায্যে পরেদের এক পলকেই মেরে ফেলা সম্ভব। এটা দেখে রানী অনেক খুশি হয়, কিন্তু সেই অদ্ভুত লোকটা রানীকে জানায় যে আমাদের জঙ্গলের সবগুলো ক্রিয়েচারকে মারার জন্য অনেকগুলো পাউডার বানাতে হবে, আর সেটা তখনই সম্ভব যখন আপনি আমাকে অনেকগুলো ম্যাজিক্যাল ফ্লাওয়ার এনে দিতে পারবেন। রানী তার সব সৈন্যদের অর্ডার করে, যাতে করে তারা জঙ্গলে গিয়ে সব ম্যাজিক্যাল ফ্লাওয়ার নিয়ে আসতে পারে। যখন সৈন্যরা ম্যাজিক্যাল ফ্লাওয়ার নেওয়ার জন্য জঙ্গলে আসে, তখন মেলিফিসেন্ট সেটা জানতে পারে, তাই সে এখানে চলে আসে। কিন্তু অনেক দেরি হয়ে গেছে, কারণ রানীর সৈন্যরা সব ম্যাজিক্যাল ফ্লাওয়ার ছিঁড়ে নিয়ে চলে গেছে, যেটা দেখে মেলিফিসেন্টের অনেক খারাপ লাগে। মেলিফিসেন্ট কিছু বুঝে ওঠার আগে জঙ্গলে লুকিয়ে থাকা কিছু সৈন্য তার উপরে লোহার গুলির সাহায্যে আক্রমণ করে। তখন সেখানে বরার একজন বন্ধু এসে তাকে বাঁচিয়ে নেয়। বরা ওইদিকে এদেরকে রক্ষা করার জন্য রানীর সৈন্যদের উপরে আক্রমণ করে। যখন এরা কোনো মতে ফিরে আসছিল, তখন মেলিফিসেন্ট দেখে যে বরার বন্ধু মারা গেছে। পরের দিন সকালে আমরা দেখি যে রাজকন্যার বিয়ের জন্য আয়োজন শুরু হয়ে গেছে। জঙ্গলের সব ক্রিয়েচাররা রাজপ্রাসাদের দিকে যেতে থাকে, কিন্তু তারা জানে না যে তারা কত বড় ভুল করতে যাচ্ছে। যখন রাজকন্যা এবং প্রিন্স ফিলিপের বিয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছিল, তখন রানী প্রিন্স ফিলিপকে একটা ফুল দিয়ে সেটা রাজকন্যা অরোরাকে দিতে বলে। তাই প্রিন্স ফিলিপ সেই ফুলটা অরোরাকে দেয়, যেটা দেখে অরোরা অবাক হয়ে যায়, কারণ এটা তাদের জঙ্গলের ফুল। সে বুঝতে পারে না যে রানী কেন তাকে এই ফুলটা দিতে বলেছে। সে রানীকে সারা প্রাসাদে খুঁজতে শুরু করে, আর তখন সে সেই সিক্রেট চেম্বারটা খুঁজে পায়। তাই সে ফুলটা নিয়ে সেই চেম্বারের ভেতরে চলে আসে। এখানে সে সেই স্পিনিং হুইলটাকেও দেখতে পায়, যেটার সুই টাচ করার সাথে সাথে সে গভীর ঘুমে তলিয়ে গিয়েছিল। রাজকুমারী অরোরা মন্ত্রমুগ্ধের মতো সেই স্পিনিং হুইলের দিকে এগিয়ে গিয়ে সুইটার উপরে হাত রাখে, আর তখন সে বুঝতে পারে যে রাজাকে আর কেউ নয়, বরং রানী মেরে অজ্ঞান করে দিয়েছে। এখানে সে জঙ্গলে সেই সকল ক্রিয়েচার গুলোকেও দেখতে পায়, যেগুলোকে সে অদ্ভুত দেখতে লোকটা বন্দি করে রেখেছে। যখন সে তাদের মুক্ত করতে যাচ্ছিল, তখন এখানে রানী চলে আসে। রানী প্রিন্সেস অরোরাকে বলে, আগে আমার মহল সেই জঙ্গলের কাছাকাছি ছিল, কিন্তু মেলিফিসেন্ট এবং জঙ্গলের ক্রিয়েচাররা মিলে আমার প্রাসাদের অনেক ক্ষতি করেছে, যেজন্য আমার বাবা মারা গেছে। যখন আমার ভাই জঙ্গলে গিয়ে তাদের সাথে নেগোসিয়েশন করতে যায়, তখন তারা আমার ভাইকেও মেরে ফেলে।
আমি আমার রাজ্যে একাই জীবিত ছিলাম, তাই বাধ্য হয়ে আমি রাজাকে বিয়ে করেছি, যদিও আমি রাজাকে একেবারেই ভালোবাসি না। এরপরে রানী তার সৈন্যদের দিয়ে রাজকুমারী অরোরাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখে। রানী জঙ্গলের সবগুলো ক্রিয়েচারকে চার্চের একটা ঘরের মধ্যে বন্দি করে তাদের উপরে ম্যাজিক্যাল পাউডারটা ছড়িয়ে দিতে থাকে, যেটা সে অদ্ভুত দেখতে লোকটা বানিয়েছিল। এর ফলে সেখানে আসা সবগুলো ক্রিয়েচার দুর্বল হয়ে যেতে শুরু করে। অন্যদিকে রানী রাজকুমারী অরোরাকে যে ঘরে বন্দি করে রেখেছিল সেখানে তার ওয়েডিং ড্রেসটা ছিল। রাজকুমারী অরোরা সেই ওয়েডিং ড্রেসটাকে ছিঁড়ে একটা অনেক লম্বা রশি বানিয়ে ফেলে, আর এই রশির সাহায্যে সে প্রাসাদের নিচে যাওয়ার চেষ্টা করে। তখন সেখানে সৈন্যরা চলে আসে, কিন্তু তার মধ্যে রাজকুমারী অরোরা সেই কাপড়টার সাহায্যে রাজার ঘরে আসে, যেখানে রাজকুমার ফিলিপও ছিল। সে প্রিন্স ফিলিপকে সব সত্যি কথা বলে দেয়। সে প্রিন্স ফিলিপকে জানায় যে মেলিফিসেন্ট রাজাকে কোনো অভিশাপ দেয়নি, বরং রানীর জন্যই রাজার আজকে এই অবস্থা। এটা শুনে প্রিন্স ফিলিপ হতবাক হয়ে যায়। সে রাজকুমারী অরোরার একটা কথাও বিশ্বাস করে না। এদিকে রানী তার প্রাসাদের ছাদে আসে। এখান থেকে সে জঙ্গলের দিকে কামানের সাহায্যে বোম ছুটতে শুরু করে, কারণ বরা এবং তার সৈন্যরা মহলের দিকে অ্যাটাক করার জন্য আসছিল। রাজকুমারী অরোরা মেলিফিসেন্টের ম্যাজিক্যাল কাকটাকে দেখতে পায়। সে এখন মানুষের রূপে আছে। রাজকুমারী অরোরা তাকে জানায় যে আমাদের সবগুলো ক্রিয়েচারকে বাঁচানোর জন্য চার্চের দরজা খুলে দিতে হবে, কারণ এরা সবাই এই চার্চের ভেতরেই বন্দী হয়ে আছে, যেখানে রানী তাদের উপরে ক্রমাগত সেই ম্যাজিক্যাল পাউডারটা ছড়িয়ে দিচ্ছে। এরা দুজন তাদের শরীরের সব শক্তি দিয়ে দরজাটা খোলার চেষ্টা করে। তখন রানীর সৈন্যরা এসে এদেরকে ধরে ফেলে। বরা রানীর জেনারেলকে মেরে ফেলতে যাচ্ছিল, তখন এখানে প্রিন্স ফিলিপ চলে আসে, আর সে বরাকে বলে এটা আমাদের জেনারেল, তুমি একে কিছু করবে না। জেনারেল যখন দেখে যে বরা তাকে মারে না, তখন জেনারেল বুঝতে পারে যে রানী আসলে এদের উপরে অন্যায় করছে। অন্যদিকে মেলিফিসেন্ট প্রাসাদের ছাদে আসে, যেখানে রানী দাঁড়িয়ে ছিল। যখন মেলিফিসেন্ট রানীকে মারতে যায়, তখন প্রিন্সেস অরোরা এখানে চলে আসে, আর সে মেলিফিসেন্টকে বলে প্লিজ তুমি রানীকে মেরো না, তুমি যদি রানীকে মারো তাহলে সবাই মনে করবে তুমি সত্যিকার অর্থে একজন ডাইনি। কিন্তু মেলিফিসেন্ট রাজকুমারী অরোরার কোনো কথা শুনতেই রাজি হয় না। রাজকুমারী অরোরা ইমোশনাল হয়ে মেলিফিসেন্টকে বলে প্লিজ মা, তুমি এটা করো না। যখন মেলিফিসেন্ট রাজকুমারী অরোরার মুখে মা ডাক শুনে, তখন সেও ইমোশনাল হয়ে যায়। এরা দুজন একজন আরেকজনকে দেখছিল। এমন সময় রানী একটা তীরের সাহায্যে সেই ম্যাজিক্যাল পাউডারটা নিয়ে প্রিন্সেস অরোরার দিকে ছুড়ে দেয়। মেলিফিসেন্ট এক পলকে রাজকুমারী অরোরার সামনে এসে দাঁড়ায় এবং রাজকুমারী অরোরাকে সেভ করে। কিন্তু যখন মেলিফিসেন্টের গায়ে সেই তীরটা লাগে, তখন সে ছাইয়ে রূপান্তরিত হয়ে অদৃশ্য হয়ে যেতে শুরু করে। এটা দেখে রাজকুমারী অরোরা কান্নায় ভেঙে পড়ে, কিন্তু রানী এতে অনেক খুশি হয়, আর সে ঘোষণা করে যে মেলিফিসেন্ট এখন আর জীবিত নেই, তাই এখন থেকে এই রাজ্য এবং জঙ্গল সম্পূর্ণ আমার দখলে থাকবে। রাজকুমারী যখন কান্না করে, তখন তার অশ্রু মেলিফিসেন্টের ছাইয়ের উপরে এসে পড়ে। নিমিষের মধ্যে মেলিফিসেন্ট একটা বিশাল পাখির রূপ নিয়ে নেয়, যেটা দেখে রানী ভয় পেয়ে যায়। রানী প্রিন্সেস অরোরাকে প্রাসাদের ছাদ থেকে নিচে ফেলে দেয়, কিন্তু মেলিফিসেন্ট উড়ে এসে তাকে ধরে ফেলে। এখন প্রিন্স ফিলিপ তার মায়ের ব্যাপারে সবকিছু জেনে গেছে, তাই সে মেলিফিসেন্ট এবং প্রিন্সেস অরোরার কাছে চলে আসে, আর মেলিফিসেন্ট তাদের দুজনের ভালোবাসা দেখে তাদের বিয়ের জন্য রাজি হয়ে যায়। এমন সময় মেলিফিসেন্টের কাছে সে অদ্ভুত লোকটা আসে, যে তার ক্রিয়েচার গুলোকে বন্দী করে রেখেছিল। এই অদ্ভুত লোকটা তার সব ক্রিয়েচার গুলোকে ছেড়ে দেয়, আর মেলিফিসেন্টকে সেই স্পিনিং হুইলের সুইটা দেয়, যেটার সাহায্যে রাজাকে অভিশাপ দেওয়া হয়েছিল। এখন সবাই জেনে গেছে যে অভিশাপ মেলিফিসেন্টের জন্য নয়, বরং রানীর জন্যই হয়েছে। এদিকে রাজার জ্ঞান ফিরে আসে। অন্যদিকে আমরা দেখি যে রানীকে বরার সৈন্যরা ধরে ফেলেছে। এরপরে তাকে প্রাসাদ থেকে নিচে ফেলে দেওয়া হয়। মেলিফিসেন্ট তার ম্যাজিকের সাহায্যে রানীকে একটা ছাগল বানিয়ে দেয়। এরপরে প্রাসাদের সব দেয়াল ফুলে ফুলে ঢেকে দেয়। এখন মেলিফিসেন্ট রাজকুমারী অরোরা এবং প্রিন্স ফিলিপকে বিয়ে দেয়, যেটা দেখে রাজা অনেক খুশি হয়। এখানে জঙ্গলের সব ক্রিয়েচাররা তাদের জন্য হাততালি দিতে শুরু করে, আর এর সাথে এই সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। এরকম আরো সিনেমার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আপনাদের যদি কোনো মুভি রিকোয়েস্ট থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। বাই।